যারা এই মুহূর্তে শুনছেন আমাকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আজকে আলোচনা করব ওড টু দ্য ওয়েস্ট উইন্ড অর্থাৎ পিবি শেডির একটা খুবই ফেমাস কবিতা। গতদিনে আমরা ফার্স্ট পার্ট অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় ক্যান্টো আলোচনা করেছি। আজকে আমরা সেকেন্ড পার্ট আলোচনা করতে যাচ্ছি অর্থাৎ তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম ক্যান্টো। আমরা তৃতীয় ক্যান্টো শুরু করছি। Thou who didst waken from his summer dreams the blue Mediterranean, মানে তুমি, ওয়েস্ট উইন্ডকে এখানে কবি বলছেন তুমি যে কিনা হচ্ছে নীল ভূমধ্য সাগরকে তার গ্রীষ্মকালীন স্বপ্ন থেকে জাগিয়ে তুললে। হোয়ার হি লে লাল্ড বাই দ্য কোয়েল অফ হিজ ক্রিস্টালাইন স্ট্রিমস, মানে যেখানে সে ঘুমিয়েছিল হচ্ছে স্বচ্ছ স্রোত ধারার বাহু ডোরে, যেই নিদ্রা সঙ্গীতে সে ঘুমিয়েছিল, সেখান থেকে তুমি তাকে জাগিয়ে তুললে। কাকে? নীল ভূমধ্য সাগরকে, ব্লু মেডিটেরিয়ানকে। অর্থাৎ এখানে কবি ওয়েস্ট উইন্ডকে তো অবশ্যই পার্সনিফাই করেছেন এবং নীল ভূমধ্য সাগরকেও এখানে তিনি পার্সনিফাই করেছেন। আচ্ছা, তারপরের লাইনে কি বলছে? বিসাইড আ পামিস আইল ইন বাইস বে, অর্থাৎ পামিস আইল্যান্ডের পাশে ঘুমিয়েছিল। তো হচ্ছে এখানে তারপর এখানে পামিস আইল হচ্ছে একটা এমন একটা স্থান যেখানে কিনা রোমান সম্রাট এবং অভিযাত্রা সেখানে তাদের অবকাশ সময় কাটাতেন। তো এই পামিস আইল্যান্ডটা হচ্ছে এখন বর্তমানে অনেকটাই হচ্ছে ডুবে গেছে এবং যেটুকু অংশ অবশিষ্ট রয়েছে সেটাকে প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে ব্যবহার করা হয়, মানে স্থান হিসেবে ব্যবহার করা হয় আর কি। আচ্ছা, তাহলে বলছে কি অ্যান্ড স ইন স্লিপ ওল্ড প্যালেসেস অ্যান্ড টাওয়ার্স, এবং হচ্ছে সেই ব্লু মেডিটেরিয়ান তার স্বপ্নের মধ্যে অর্থাৎ ঘুমের মধ্যে কি দেখছিল যে পুরাতন প্যালেস মানে পুরাতন প্রাসাদ এবং গম্বুজগুলো কি করছিল? কুইভারিং উইদিন দ্য ওয়েভস ইন্টেন্সার ডে, মানে হচ্ছে বলছে যে এই পুরাতন গম্বুজ, তারপর পুরাতন প্রাসাদ গম্বুজ এগুলো হচ্ছে সব ভীষণভাবে কম্পিত হচ্ছিল। কেন কম্পিত হচ্ছিল? তরঙ্গের মধ্যে যেই ঝঞ্ঝা বিহ্বল কালে হচ্ছে এই ওয়েস্ট উইন্ডের প্রভাবে এগুলো ভীষণভাবে কম্পিত হচ্ছিল। এটা হচ্ছে আমাদের ব্লু মেডিটেরিয়ান অর্থাৎ নীল ভূমধ্য সাগর তার স্বপ্নের মধ্যে দেখছিল। কোথায়? পামিস আইল্যান্ডের পাশে। all overgrown with azure moss and flowers so sweet, অর্থাৎ যেই প্রবীণ হয়ে গেছে যেই ফুল এবং শৈবালগুলো সেগুলোও হচ্ছে ভীষণ সুইট অর্থাৎ খুবই মনোহর আর কি। দ্য সেন্স পেন্টস পিকচারিং দে, যখন ছবিটা কল্পনা করা হয় তাদের এই ফ্লাওয়ার এবং শৈবালের, তখন কি হয়? ইন্দ্রিয় এলোমেলো হয়। তারা এত সুন্দর, যদিও তারা হচ্ছে প্রবীণ হয়ে গেছে, তারপরেও তারা খুবই মনোহর। Thou for whose path the Atlantic's level powers clave themselves into chasms. আচ্ছা, এখানে কি বলা হচ্ছে যে তোমার যেই পথটা, হ্যাঁ, সেটা হচ্ছে মহাসাগরের বিশালতার মধ্য দিয়ে একটা ক্যাজম সৃষ্টি করে, অর্থাৎ একটা ফাটলের সৃষ্টি করে আর কি। While far below the sea blooms, এখানে সি ব্লুমস বলতে অ্যাকচুয়ালি সমুদ্রের তলদেশের যেই প্রাকৃতিক পরিবেশ অর্থাৎ বাস্তু জগৎ যেটা, সেটাকে বোঝানো হয়েছে। While far below the sea blooms and the ogee woods which were the shapeless foliage of the ocean, অর্থাৎ এখানে বলছে যে মানে সমুদ্র তলদেশের যেই বাস্তু জগৎ সেখানে কি হয়েছিল, কী ছিল? ওজি উডস অর্থাৎ পিচ্ছিল যেই গাছ উদ্ভিদ, হ্যাঁ, সেগুলো এবং সেই পিচ্ছিল উদ্ভিদগুলোকে জড়িয়েছিল কিছু পাতা, হ্যাঁ, যেগুলো নিরস পাতা আর কি, সেগুলো জড়িয়েছিল। নো দাই ভয়েস, তারা তোমার ভয়েসটা চেনে, তোমার শব্দ তারা জানে, হ্যাঁ। অ্যান্ড সাডেনলি গ্রো গ্রে উইথ ফেয়ার, এবং এই সব উদ্ভিদগুলো হঠাৎ করে কি হয় হচ্ছে খুব ভয়ে এরা হচ্ছে গ্রে ধূসর রঙের হয়ে যায় যখন তারা বুঝতে পারে যে ওয়েস্ট উইন্ড আসছে, হ্যাঁ। অ্যান্ড ট্রেম্বল অ্যান্ড ডিসপয়েল দেমসেলস ও হেয়ার,
এবং হচ্ছে তারা কম্পিত হয় ভীষণভাবে এবং নিজেদেরকে ধ্বংস করে ফেলে। ও হেয়ার, তুমি শোনো, ও হে ওয়েস্ট উইন্ড, তুমি শোনো। আচ্ছা, এই থার্ড ক্যান্টোটা যদি আমরা একটু ছোট করে বলি, যে এখানে আমরা দ্বিতীয় ক্যান্টোতে কি দেখে এসেছি, গত ভিডিওতে দ্বিতীয় ক্যান্টোতে দেখে এসেছি যে ওয়েস্ট উইন্ডের প্রভাবে আকাশে যেই একটা তাণ্ডব হয়, অর্থাৎ আকাশে ওয়েস্ট উইন্ডের হচ্ছে ভয়াবহ রূপটা আমরা ওখানে দেখে এসেছি। এবং থার্ড ক্যান্টোতে আমরা এসে পেলাম যে সমুদ্রে ওয়েস্ট উইন্ডের যেই ভয়াবহ রূপটা দেখা যায় সেটা। হ্যাঁ, এখানে হচ্ছে ব্লু মেডিটেরিয়ানকে ওয়েস্ট উইন্ড তার স্বপ্ন, গ্রীষ্মকালীন স্বপ্ন থেকে জাগিয়ে তুলছে। তারপরে হচ্ছে যে এখানে সমুদ্রের তলদেশে যেই সুন্দর গাছ উদ্ভিদগুলো, পিচ্ছিল জাতীয় উদ্ভিদগুলোকে যেই পাতাগুলো জড়িয়েছিল, সেগুলো হচ্ছে কি করে ওয়েস্ট উইন্ডের আগমনী বার্তা সম্পর্কে তারা আগমনী বার্তা পায় যখন তারা বুঝতে পারে, এবং তারা ভয়ে কম্পিত হয় এবং একসময় ধ্বংস হয়ে যায়। তো এই সব মিলিয়ে ওয়েস্ট উইন্ডের যেই ভয়াবহতা, সমুদ্রে যেই ভয়াবহতাটা রয়েছে সেটা আর কি এখানে বলা হয়েছে থার্ড ক্যান্টোতে। আচ্ছা, এবারে আমরা ফোর্থ ক্যান্টোতে চলে যাব। ইফ আই ওয়ার আ ডেড লিভ দাও মাইটেস্ট বেয়ার, যদি আমি হচ্ছে যে একটা মৃত পাতা হতাম বা ঝরে পড়া পাতা হতাম, তোমার শক্তি আমাকে বয়ে নিয়ে যেত। ইফ আই ওয়ার আ সুইফট ক্লাউড টু ফ্লাই উইথ দি, যদি আমি একটা দুরন্ত মেঘ হতাম, আমিও তোমার সাথে উঠতে পারতাম। আ ওয়েভ টু প্যান্ট বেনেথ দাই পাওয়ার, মানে তোমার তরঙ্গের গর্জনে ঊর্ধ্বশ্বাসে ছুটে যেতাম আর কি। অ্যান্ড শেয়ার দ্য ইম্পালস অফ দাই স্ট্রেংথ, এবং তোমার আবেগের শক্তিতে নিজেকে মিশিয়ে দিতাম। অনলি লেস ফ্রি দেন দাও, কিন্তু আমি যে তোমার চেয়ে কম স্বাধীন। ও আনকন্ট্রোলেবল, ও হে অপ্রতিরোধ্য, অর্থাৎ কবি এখানে ওয়েস্ট উইন্ডকে অপ্রতিরোধ্য বলছেন, যে হচ্ছে মানে কবি ওয়েস্ট উইন্ডের চেয়ে কিন্তু কম শক্তিশালী, তাই কবি ওয়েস্ট উইন্ডকে এভাবে বলছেন। আচ্ছা, ইফ ইভেন আই ওয়ার অ্যাজ ইন মাই বয়হুড, যদি আমি আমার শৈশবে থাকতাম, অ্যান্ড কুড বি দ্য কামরেড অফ দাই ওয়ান্ডারিংস ওভার হেভেন, যদি আমি আমার শৈশবে বা বাল্যকালে থাকতাম, তাহলে কি করতাম, আমি হচ্ছে তোমার যেই উদ্দেশ্যহীনভাবে আকাশে ঘুরে বেড়ানোর সেই সঙ্গী হতাম আমি। As then when to outstrip the speed scare seemed a vision, অর্থাৎ হয়তো তখন আমি তোমার গতিকেও অতিক্রম করতাম, যদি আমি হচ্ছে বাল্যকালে থাকতাম, হয়তো তখন আমি তোমার গতিকেও অতিক্রম করতাম। এটা আমার একটা স্বপ্ন ছিল, হ্যাঁ, স্বপ্ন ছিল এটা একটা। I would never have striven as thus with thee in prayer in my sure need, মানে আমি হচ্ছে কখনোই এতটা চেষ্টা করতাম না তোমার জন্য, যেমনটা তুমি হচ্ছে আমার কঠিন সময়ে যেমনটা তুমি আমার কঠিন সময়ে আমার জন্য প্রার্থনা করেছো। ও লেফট মি অ্যাজ আ ওয়েভ, আ লিভ, আ ক্লাউড, মানে কবি এখানে ওয়েস্ট উইন্ডকে বলছেন যে তুমি আমাকে তুলে নিয়ে যাও, তুমি যেভাবে একটা তুমি যেভাবে মেঘকে তুলে নিয়ে যাও, তুমি পাতাকে তুলে নিয়ে যাও এবং ঢেউকে তুমি তুলে নিয়ে যাও, ঠিক সেভাবেই আমাকেও তুমি তুলে নিয়ে যাও ওয়েস্ট উইন্ড। আই ফল আপন দ্য থর্নস অফ লাইফ, আই প্লিড, আমি জীবনের কণ্ঠকে পতিত হয়েছি, আমি রক্তাক্ত। আ হেভি ওয়েট অফ আওয়ার্স হ্যাজ চেইনড অ্যান্ড বোড, অর্থাৎ হচ্ছে সময়ের যেই কঠিন ভার সেটা আমাকে শৃঙ্খলিত করেছে এবং আমাকে নুইয়ে ফেলেছে। ওয়ান টু লাইক দি টেমলেস অ্যান্ড সুইফট অ্যান্ড আউট, মানে আমিও তোমার মতোই ছিলাম, হ্যাঁ, একটা সময় আমিও তোমার মতোই ছিলাম, দুর্দমনীয়, বেগবান এবং গর্বিত।
এটা ছিল আমাদের ফোর্থ ক্যান্টো। তো এটা যদি আমি আরেকটু সহজভাবে বলি তাহলে হচ্ছে এখানে কবি বলছেন যে ওয়েস্ট উইন্ডকে বলছেন, অর্থাৎ অনুরোধ করছেন যে তুমি আমাকে হচ্ছে তুমি যেভাবে মৃত পাতাগুলো উড়িয়ে নিয়ে যাও, যেভাবে তুমি মেঘকে উড়িয়ে নিয়ে যাও, যেভাবে তুমি ঢেউকে হচ্ছে নিয়ে যাও, ঠিক সেভাবেই আমাকেও তুমি তোমার সাথে নাও। তো কবি এখানে চাইছেন যে ওয়েস্ট উইন্ডের সাথে যেতে, কারণ এবং তিনি বলছেন যে তার যদি এখন সেই শৈশবকালটা থাকতো, সে ওয়েস্ট উইন্ডের চেয়েও বেশি দুরন্ত হতো তাহলে। হ্যাঁ, এবং কবি ওয়েস্ট উইন্ডের সফর সঙ্গী হতে পারতেন। হ্যাঁ, কিন্তু কবি এখন বয়সের ভারে নুইয়ে গেছেন এবং তার ওয়েস্ট উইন্ডের সাথে চলে যাবার সেরকম শক্তি নেই, তাই ওয়েস্ট উইন্ডকে বলছেন যে তুমি আমাকে নিয়ে যাও। এবার আমরা ফিফথ অর্থাৎ লাস্ট ক্যান্টোতে চলে যাচ্ছি। মেক মি দাই লায়ার ইভেন অ্যাজ দ্য ফরেস্ট ইজ। তুমি আমাকে তোমার বীণা তৈরি করো, অর্থাৎ সুর তৈরি করো, মানে আমাকে তোমার সুর বানিয়ে নাও, মানে বনের মধ্যে তুমি যেই সুর তোলো ঠিক সেভাবেই। হোয়াট ইফ মাই লিভস আর ফলিং লাইক ইটস ওন। তাতে কি হয়েছে যে আমার পাতাগুলো তাদের নিজের মতো ঝরে পড়েছে, তাতে কি হয়েছে? অর্থাৎ আমি বৃদ্ধ হয়েছি তো কি হয়েছে, তুমি আমাকে তোমার সঙ্গে নাও বা তোমার সুরে মিশিয়ে নাও, এরকম বলতে চাচ্ছেন আর কি। দ্য tumult of thy mighty harmonies will take from both a deep autumnal tone. আচ্ছা, বলছে যে তোমার যেই শক্তিশালী সুরের গর্জন হচ্ছে আমাদের দুজনের থেকেই নিয়ে যাবে, কি নিয়ে যাবে? অটামনাল টোন, অর্থাৎ দুঃখের যেই হচ্ছে সুর সেটাকে নিয়ে যাবে। হ্যাঁ, এখানে অটামনাল টোন বলতে দুঃখ বোঝাচ্ছে আর কি। আচ্ছা, সুইট তো ইন স্যাডনেস, মিষ্টি হলেও হচ্ছে এটা দুঃখের। হ্যাঁ, বি দাও স্পিরিট ফেয়ার্স মাই স্পিরিট। তোমার প্রখর আত্মা আমার আত্মায় মিশে যাক। বি দাও মি এমপ্যাথিয়াস ওয়ান। তুমি আমি হয়ে যাও। উত্তাল তুমি, অর্থাৎ কবি এখানে ওয়েস্ট উইন্ডকে বলছেন উত্তাল তুমি, তুমি আমি হয়ে যাও, তুমি আমাতে মিশে যাও। অর্থাৎ কবি এখানে ওয়েস্ট উইন্ডের সাথে একাত্ম হতে চাইছেন আর কি। আচ্ছা, ড্রাইভ মাই ডেড থটস ওভার দ্য ইউনিভার্স। আমার যেই পুরাতন জরাজীর্ণ মৃত চিন্তা ভাবনাগুলো রয়েছে সেগুলোকে তুমি উড়িয়ে নিয়ে যাও এবং পৃথিবীতে ছড়িয়ে দাও। লাইক উইদার্ড লিভস টু কুইকেন আ নিউ বার্থ। ঠিক সেভাবেই ছড়িয়ে দাও যেভাবে তুমি হচ্ছে মৃত পাতাগুলোকে নিয়ে যাও, হচ্ছে শুকনো পাতাগুলোকে নিয়ে যাও এবং নতুনভাবে হচ্ছে মানে প্রাণের সঞ্চার ঘটাতে সাহায্য করো। এখানে কি ওয়েস্ট উইন্ড হচ্ছে মৃত পাতাগুলোকে নিয়ে যে পচিয়ে আবার সেটা থেকে সার হয় এবং সেখান থেকে নতুন প্রাণের সঞ্চার হয়, ঠিক সেভাবেই কবির পুরাতন চিন্তা ভাবনাগুলোকে নিয়ে গিয়ে পৃথিবীতে ছড়িয়ে দিতে বলছেন তিনি, যাতে নতুন চিন্তা ভাবনার সৃষ্টি হয় সেখান থেকে। অ্যান্ড বাই দ্য ইনক্যান্টেশন অফ দিস ভার্স, এবং এই কবিতার জাদু মন্ত্রের দ্বারা, স্ক্যাটার অ্যাজ ফ্রম অ্যান আনএক্সটিংগুইশড হার্থ অ্যাশেস অ্যান্ড স্পার্কস, মানে এ হচ্ছে এই কবিতার জাদু মন্ত্রের দ্বারা তুমি ছড়িয়ে দাও, যেভাবে তুমি হচ্ছে যে মানে এখনও নিভে যায়নি এমন অগ্নিকুণ্ড, সেই অগ্নিকুণ্ডের যেই হচ্ছে ছাই এবং স্ফুলিঙ্গকে তুমি যেভাবে ছড়িয়ে দাও, সেভাবে এই চিন্তা ভাবনাগুলোকেও তুমি ছড়িয়ে দাও পৃথিবী মাঝে। বি থ্রু মাই লিভস টু unawakened earth the trumpet of prophecy, অর্থাৎ আমার কণ্ঠস্বরের মাধ্যমে তুমি জগৎকে জাগাও এবং ভবিষ্যৎবাণীর সিংহাই তুমি শব্দ করে জগৎকে জাগাও। ও উইন্ড, ওহে বাতাস, অর্থাৎ ওহে বুনো হাওয়া। ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড। আচ্ছা, সেই খুবই ফেমাস লাইন আমরা পেয়ে গেছি। ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড,
আমরা ইতোমধ্যেই হয়তো অনেকেই এই লাইনের ব্যাখ্যা সম্পর্কে জানি, তারপরেও আমি আরেকবার বলছি যে ইফ উইন্টার কামস, অর্থাৎ এখানে উইন্টারকে বলা হচ্ছে কেন, কারণ উইন্টার হচ্ছে ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে ভীষণ ভয়াবহ একটা সময়, কারণ তাদের বছরের অধিকাংশ সময় তো শীতকালটা থাকে, তাই জন্য তাদের কাছে আমাদের কাছে উইন্টারটা যেমন একটা ব্লেসিং মনে হয়, কিন্তু তাদের কাছে ঠিক উল্টো, তারা হচ্ছে উইন্টারকে ভীষণ ভয় পায়। তো সেক্ষেত্রে হচ্ছে এখানে বলা হচ্ছে ইফ উইন্টার কামস, মানে যদি হচ্ছে শীত আসে তাহলে বসন্ত কি খুব বেশি দূরে থাকে বা দূরে থাকতে পারে, হচ্ছে অর্থাৎ যদি দুঃখ আসে তাহলে সুখ কি বেশি দূরে থাকতে পারে। অর্থাৎ কবি এখানে একটা অপটিমিস্টিক পয়েন্ট অফ ভিউ থেকে বলেছেন যে দুঃখ আসলে তারপরেই কিন্তু সুখ আসে। আচ্ছা, এই ছিল আমাদের হচ্ছে 5th ক্যান্টো যেটা, এবং লাস্ট ক্যান্টো। তো হচ্ছে আমরা যদি এই 5th ক্যান্টোটা আরেকবার একটু বলি, যে এখানে কবি চাইছেন যে ওয়েস্ট উইন্ডের সাথে একাত্ম হতে, মিশে যেতে, এবং কবি হচ্ছে বলছেন যে তার পুরাতন জরাজীর্ণ চিন্তাভাবনাগুলোকে হচ্ছে ছড়িয়ে দিতে, এবং হচ্ছে তার কবিতার মাধ্যমে নতুন নতুন যেই চিন্তাভাবনা সেগুলোকে আবার হচ্ছে নতুন চিন্তাভাবনার সঞ্চার করতে আর কি। কবিতা এবং চিন্তাভাবনার মাধ্যমে পুরাতন জরাজীর্ণগুলোকে সরিয়ে আবার নতুন চিন্তাভাবনার হচ্ছে ছড়িয়ে দিতে চাচ্ছেন কবি পৃথিবীতে। আচ্ছা, এবং শেষে একটা আশার বাণী রেখে গেছেন যে হচ্ছে দুঃখ আসলে সুখ কিন্তু খুব বেশি দূরে নয়। তো এই ছিল আমাদের আজকের 3টা ক্যান্টো, এবং আমরা গত যেই পার্ট 1-এ যেই হচ্ছে 2টা ক্যান্টো আলোচনা করেছি, আজকে 3টা, টোটাল 5টা ক্যান্টো শেষ হলো আমাদের কবিতাটি আজকে। তো এই 5টা ক্যান্টোকে যদি আমি এখন একটুখানি সামারাইজ করি ছোট্ট করে, হ্যাঁ অনেক বড় হয়ে যাচ্ছে আমি জানি ভিডিওটা, ছোট্ট করে সামারাইজ করি, তাহলে প্রথম ক্যান্টোতে আমাদের কবি হচ্ছে ওয়েস্ট উইন্ডকে মূলত দেখিয়েছেন ডিস্ট্রয়ার অ্যান্ড প্রিজার্ভার হিসেবে, অর্থাৎ একই সাথে ওয়েস্ট উইন্ড একজন ধ্বংসকারী এবং একজন সংরক্ষণকারী। সেটা কিভাবে? ধ্বংসকারী হচ্ছে যে ওয়েস্ট উইন্ড, পশ্চিমা বাতাস, বুনো হাওয়া, এটা হচ্ছে গাছের সমস্ত পাতা ঝরিয়ে দেয়, আবার হচ্ছে মৃত পাতাদের ঝরিয়ে দেয়, এবং এটা বীজগুলোকে ঝরিয়ে দেয়। হ্যাঁ, তো তারপরে ঝরিয়ে কি করে, এটা বীজগুলোকে কিন্তু নিয়ে যায় বীজতলায়। হ্যাঁ, বীজতলায় নিয়ে গিয়ে সেখানে শায়িত করে। বীজগুলো মাটির নিচে মৃতদেহ যেভাবে ঠান্ডা অবস্থায় শুয়ে থাকে, ঠিক সেভাবে এই বীজগুলো মাটির নিচে প্রিজার্ভ করে ওয়েস্ট উইন্ড, এবং এই বীজগুলো ততক্ষণ পর্যন্ত সেখানে থাকে যতক্ষণ না পর্যন্ত বসন্ত এসে বাঁশি বাজাচ্ছে। প্রকৃতিতে বসন্ত আসছে ততক্ষণ পর্যন্ত এই বীজ এখানে থাকে। হ্যাঁ, তো এইভাবেই কবি ফার্স্ট ক্যান্টোতে হচ্ছে ওয়েস্ট উইন্ডকে ডিস্ট্রয়ার এবং প্রিজার্ভার হিসেবে দেখিয়েছেন। এবং সেকেন্ড ক্যান্টোতে যদি আমরা যাই, তো সেকেন্ড ক্যান্টোতে মূলত কবি ওয়েস্ট উইন্ডকে হচ্ছে একটা বিধ্বংসী রূপে দেখিয়েছেন, ভয়াবহ রূপে দেখিয়েছেন। কোথায়? সেটা হচ্ছে আকাশে যে ওয়েস্ট উইন্ডের ভয়াবহ রূপ, সেখানে আমরা দেখতে পাই যে তিনি এই ভয়াবহতাকে মেইনার্ডের চুলের সাথে তুলনা করেছে। ওয়েস্ট উইন্ড এখানে মেঘগুলোকে ঝরিয়ে দিচ্ছে, বজ্রপাত ঘটাচ্ছে, বৃষ্টিপাত ঘটাচ্ছে, আকাশে একটা তাণ্ডব করছে আর কি, এক কথায়। আচ্ছা, তারপরে থার্ড ক্যান্টোতে যদি আমরা দেখি, তো এটা হচ্ছে ওয়েস্ট উইন্ড সমুদ্রে কিভাবে তার বিধ্বংসী রূপ দেখায়, সমুদ্রে কিভাবে ভয়াবহতা সৃষ্টি করে, হ্যাঁ ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করে, সেটা দেখানো হয়েছে। সমুদ্রের উদ্ভিদগুলো কিভাবে ওয়েস্ট উইন্ডকে ভয় পায়। অ্যাকচুয়ালি উদ্ভিদগুলো ওয়েস্ট উইন্ডের জন্য সমুদ্রের উদ্ভিদগুলোও একসময় ধ্বংস হয়েছে। তো এগুলোই আসলে দেখানো হয়েছে থার্ড ক্যান্টোতে। এবং ফোর্থ ক্যান্টোতে এসে কবি হচ্ছে দেখিয়েছেন যে তার হচ্ছে ওয়েস্ট উইন্ড, কবি বলেছেন যে তিনি যদি শৈশবে থাকতেন তাহলে ওয়েস্ট উইন্ডের সাথে তিনিও সঙ্গী হতে পারতেন, এবং এমনও হতে পারত যে তিনি ওয়েস্ট উইন্ডের থেকেও বেশি দুরন্ত হতেন। কিন্তু হচ্ছে তিনি এখন বয়সের ভারে নুয়ে গেছেন, তার এখন সেই শক্তিটা নেই ওয়েস্ট উইন্ডের সাথে যাবার, এবং তিনি ওয়েস্ট উইন্ডকে আহ্বান করছেন যে ওয়েস্ট উইন্ড যেমনভাবে মৃত পাতা, ঢেউ এবং মেঘগুলোকে উড়িয়ে নিয়ে যায়, ঠিক সেভাবেই কবিকেও তার সাথে যেন
উড়িয়ে নিয়ে যায়। আচ্ছা, এটা ছিল ফোর্থ ক্যান্টো। এবং হচ্ছে ফিফথ এবং লাস্ট ক্যান্টোটাতে যদি আমরা দেখি যে ওয়েস্ট উইন্ডের সাথে কবি মিশে যেতে চাইছেন, একাত্ম হতে চাইছেন, এবং ওয়েস্ট উইন্ডকে কবি আহ্বান করছেন যে সমস্ত পুরাতন জরাজীর্ণ ভাবনা সরিয়ে নতুন করে যেন পৃথিবীতে সুন্দর ভাবনার সঞ্চার হয়। হ্যাঁ, কবি অপটিমিস্টিক সেই বিখ্যাত লাইন দিয়ে হচ্ছে কবি হচ্ছে শেষ করেছেন কবিতাটি। এই ছিল আমাদের আজকের কবিতা। এবং আমরা শেষে যদি, আমি জানি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, যাই হোক শেষে যদি আমরা আরেকটুখানি বলি যে এই কবিতাটিকে আমরা রেভলিউশনারি পোয়েম হিসেবে বলতে পারি, কারণ কবি এখানে ওয়েস্ট উইন্ডকে একটা রেভলিউশন হিসেবে দেখিয়েছেন। হ্যাঁ, যে হচ্ছে এই ওয়েস্ট উইন্ডের প্রভাবে প্রকৃতি যেমন সকল জরাজীর্ণতা, সকল পুরাতন কিছুকে ঝেড়ে ফেলে নতুন করে পুনরুজ্জীবিত হচ্ছে, নতুন প্রাণের সঞ্চার হচ্ছে, ঠিক সেভাবেই হচ্ছে আমাদের সোসাইটিতে একটা পরিবর্তন দরকার, ওয়েস্ট উইন্ডের মতো একটা রেভলিউশন দরকার, যেটা কিনা আমাদের সকল নেগেটিভিটি, সকল হচ্ছে যে জরাজীর্ণতা, হ্যাঁ, সব কিছুকে হচ্ছে ধুয়ে মুছে নতুনভাবে হচ্ছে পুনরুজ্জীবিত হবে আমাদের সোসাইটিটা। হ্যাঁ, নতুন চিন্তার সঞ্চার হবে এবং সুস্থ চিন্তার মাধ্যমে আমরা এগিয়ে যেতে পারবো। হ্যাঁ, একটা বড় পরিবর্তন চেয়েছেন কবি আসলে মূলত এই কবিতার মধ্য দিয়ে। তো এই ছিল আমাদের আজকের কবিতা। আশা করছি হচ্ছে পার্ট 1 এবং পার্ট 2-তে আমি সম্পূর্ণটা ক্লিয়ার করতে পেরেছি। তো আজকে এ পর্যন্তই ছিল। শেষ পর্যন্ত সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সকলকে।